আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শহর এলাকাতেই কিন্তু শীতের যে প্রভাব এটা যে পড়ে গেছে তা বোঝা যায়। গ্রামে তো আরও বেশিই পড়েছে। শীতকালে খালবিল শুকিয়ে আসে, খালবিলে মাছ ধরার একটা প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। ছেলে, বুড়ো, শিশু, কিশোর সবাই মিলেই খালবিলে মাছ ধরতে শুরু করে। এই সময় কিন্তু অনেক ধরনের দেশি মাছ পাওয়া যায়। কই, টাকি, শোল, পুঁটি, এগুলো তো খুব কমন আমাদের দেশে। ভৌতিক ঘটনা যদি গ্রামকেন্দ্রিক হয়ে থাকে তাহলে অন্য ধরনের এক আকর্ষণ আমাদের সবসময় হাতছানি দিয়ে ডাকতে থাকে। এক ভৌতিক আবহ আমাদের ভেতরে ছড়িয়ে দেয়, আর সেই ভৌতিক আবহ এক অন্য ধরনের ভৌতিক আনন্দের সৃষ্টি করে। আফটার দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সেই ভৌতিক আনন্দটা আপনাদেরকে দিতে। তবে এই কৃতিত্ব কিন্তু আমাদের একার নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা এবং আপনাদের পাঠানো ঘটনা সব কিছু মিলিয়েই এই ভৌতিক আনন্দটা আমরা আপনাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ। আর আপনারাও যে ঘটনা পাঠাচ্ছেন প্রতিনিয়ত, সেটাও কিন্তু অন্যতম একটি বড় কারণ। আপনারা যদি ঘটনা না পাঠাতেন তাহলে আমরা কি প্রতিনিয়ত এত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম? কখনোই নয়। এই জন্য সবসময় বলি, আপনারা ঘটনা পাঠানো বন্ধ করবেন না। আপনাদের জানা, আপনাদের পরিচিত কারো জানা, আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে থাকুন, লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। আজকের পিছনের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন, আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে অনেকেই আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, আজকের ঘটনাগুলো শুনতে পারে, তারাও আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে আগ্রহী হতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নুরুল ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলাতেই। গ্রামের নামটি বলেছেন সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। ঘটনাটি উনি ওনার নানির কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার সদর উপজেলার শেখের কোলা ইউনিয়নের কৈগাড়ি গ্রামে। তবে মূলত এই কৈগাড়ি গ্রামেই যে ঘটেছে এটা বলাটা মুশকিল। শুরুটা হয়েছিল আবার অন্য আর একটা কৈগাড়ি গ্রামে। ওখানে দুটা কৈগাড়ি গ্রাম আছে, একটা হলো কৈগাড়ি আর একটা হলো বালা কৈগাড়ি। মূলত সূত্রপাতটা হয়েছিল বালা কৈগাড়ি গ্রামে। এই বালা কৈগাড়ি যে গ্রামটা, এই গ্রামে একজনের শ্বশুরবাড়ি ছিল, তার নাম হচ্ছে সাদেক মিয়া। ওনার গ্রাম ছিল হচ্ছে কৈগাড়ি গ্রাম, ওনার শ্বশুরবাড়ি বালা কৈগাড়ি গ্রামে। কয়েক গ্রাম পর, আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1993 কি 94 সাল। আমরা যে সাদেক মিয়া নামটি ব্যবহার করলাম এটা ছদ্মনাম না, এটা অরিজিনাল নাম। তো এই সাদেক মিয়ার ছিল মাছ ধরার বেজায় নেশা। শ্বশুরবাড়ি যাক আর নিজের বাড়ি থাকুক আর যেখানেই যাক, বেড়াতেও যদি সে যায়, মাছ ধরা তাকে অন্যরকমভাবে এক আকর্ষণ সৃষ্টি করে। সেখানে গিয়ে খোঁজ করতে থাকেন কোথায় মাছ ধরা যায়। তিনি ছিলেন মূলত একজন শখের মৎস্য শিকারী। ট্যাটা দিয়ে মাছ ধরতেই উনি বেশি পারদর্শী ছিলেন। আর যেহেতু কয়েক গ্রাম পরেই ওই বালা কৈগাড়ি গ্রাম তার শ্বশুরবাড়ির এলাকা, উনি মাঝে মাঝে নিজের গ্রাম থেকে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে ওই বালা কৈগাড়ি গ্রামের দিকে যেতেন, কারণ সেখানে মাছ ধরার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, উন্মুক্ত স্থান। আবার রাতের বেলা বাড়িতে চলেও আসতেন। উনি এক রাতে ওই বালা কৈগাড়ি গ্রামে গিয়েছিলেন মাছ ধরার জন্য। তো উনি যেই পথ দিয়ে যেতেন ওই পথে কিন্তু একটা শ্মশান পড়ে। ওই শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান না, ওটা সবসময় ব্যবহৃত হয়, এরকম একটা শ্মশান। তো উনি যখন গিয়েছেন রাতের বেলা তখন কোনো সমস্যা হয় নাই। উনি মাছ ধরেছেন। মাছ ধরে যখন ফেরত আসছেন তখন উনি
একটা জিনিস দেখতে পান। উনি যখন গিয়েছেন তখন তো সন্ধ্যার পরে গিয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, তখন হয়তো বা সন্ধ্যা 7টার মতো ছিল। উনি যখন ফিরছিলেন মাছ ধরে তখন রাত 2-2:30 বাজে, মানে মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। উনি যখন ওই শ্মশানের ওদিক দিয়ে ফিরছিলেন উনি দেখতে পেলেন যে মাত্রই পোড়ানো হয়েছে এমন কিছু কাঠ কয়লা দেখা যাচ্ছে, অর্থাৎ ওখানে মাত্র দাহ করা হয়েছে এমন কোনো একজন ব্যক্তির যে চিতা, সেই চিতার যে কয়লা, সেই কয়লাগুলো এখনও পুরোপুরি নিভে যায় নাই। পানি দেওয়ার পরেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠতে থাকে না, আবার কিছু কিছু জায়গায় পানি পড়েনি, সেখানে দেখা যাচ্ছে যে লাল লাল আগুন জ্বলছে, এরকমটা বোঝা যাচ্ছে। উনি বুঝতে পারেন যে উনি যখন ওই দিক দিয়ে গিয়েছেন তখনও পোড়ানো শুরু হয় নাই বা পোড়ানোর কোনো আয়োজনই তখন হয় নাই। উনি যে দীর্ঘ সময় ওই দিকটাতে ছিলেন, মাছ ধরেছেন, এর মধ্যে লাশ নিয়ে এসেছে, চিতা সাজিয়েছে, পুড়িয়েছে, এই জন্য এরকমটা হয়েছে। তা উনি এই বিষয়টা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করেন নাই, কারণ এগুলো আসলে ওনার কাছে নতুন কোনো দেখার বিষয় নয়। এরকম অনেক উনি দেখেছেন, ছোটোবেলা থেকে উনি দেখছেন এই শ্মশানে বহু আগে থেকেই মানুষ পোড়ানো হয়, এখনও হচ্ছে। তো উনি ওই সাইডটা কাটিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। সামান্য একটু হেঁটেছেন মাত্র, মানে শ্মশানের ওই এরিয়া থেকে তখন বের হন নাই। উনি দেখেন সামনে বিশাল দেহি একটা অবয়ব, অবয়বটার চেহারা বোঝা যাচ্ছেন, তবে বিশাল দেহি, বেশ মোটা সোটা। এটা একটা কালো ছায়ার মতো, জাস্ট এতটুকুই, চোখ লাল টকটকে এরকমও না, কিছুই না, জাস্ট একটা ছায়া। এই ছায়াটা দাঁড়িয়ে আছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতেই উনি এটা দেখতে পাচ্ছেন। উনি তো বুঝতে পারলেন যে অবস্থা তো সুবিধার না। উনি সেখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আছেন উনি, ওইদিকে ছায়াটাও দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে উনি ওই ছায়াটিকে উদ্দেশ্য করে বললেন, দেখ, আমি মাছ টাছ মারি, শখে মাছ মারতে যাই, তুই আমার কোনো ক্ষতি করিস না, আমাকে ভয় দেখাস না, যা, তুই চলে যা। উনি চিন্তা করেছিলেন যে এই অবয়বটা যদি মাছ খাবার জন্য আসে তাহলে কিছুটা মাছ উনি দিয়ে দেবেন, যদি চায়, না চাইলে উনি দেবেন না। এই চিন্তা করে উনি বলেছেন যে এখান থেকে সরে যা, সে হয়তো বা কোনো কথা বলবে, একটা উত্তর দিবে, কিন্তু না, সরে না, ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর একবার উনি বলেছেন একই কথা, তারপরও সরে না। হঠাৎ করেই ওই জিনিসটা ডানে বায়ে লাফালাফি শুরু করলো, মানে মাঝখানে তো দাঁড়িয়েছিল, হঠাৎ করে এক পাশে সরে গেল, তারপর লাফ দিয়ে একবার ডানে আসে, একবার পায়ে যায়, একবার ডানে আসে, একবার পায়ে যায়, এরকম লাফালাফি করছে। এক লাফে ডান থেকে বায়ে চলে আসে অনেকটা পথ, এবং এমনভাবে আসে মনে হচ্ছে কিছুটা উড়ে বামে আসছে, আবার কিছুটা উড়ে ডানে আসছে, এরকমটা। এখন উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি খেয়াল করলেন যে এই অবয়বটা যতটুকু জায়গার মধ্যে এরকম লাফালাফি করছে, এই জায়গাটার অন্য সাইড দিয়ে গেলে কেমন হয়। জায়গা ছিল, উনি অন্য সাইড দিয়ে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেন। তখন ওই অবয়বটা অট্ট হাসি দিতে থাকলো, তবে ওই অবয়বটা কোনো মাছ বা অন্য কোনো কিছু চায়নি। ওই অট্ট হাসি পর্যন্তই উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন, আর কোনো সমস্যা হয়নি। বিষয়টা উনি ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন যে এরকম ঘটনা। পরিবার থেকে বলেছিল রাতের বেলার মাছ টাছ ধরতে যাওয়ার দরকার নাই। উনি বলেন যে এই মাছ ধরা জিনিসটা কি আমার নতুন কিছু, তো বহু আগে থেকে আমি ধরছি, এটা তো নতুন কিছু না। তাই এরকম ভয় ডর মাছ ধরতে যারা যায় তারা পেতেই পারে। আর শ্মশানের ভিতর দিয়ে আসছি, সদ্য একটা মৃতদেহ পোড়ানো হয়েছে, কিছু তো ঝামেলা থাকতেই পারে, আর এমন কি। পরের রাত্রে উনি আবারও মাছ ধরার জন্য বেরিয়েছেন। এবার উনি ট্যাটা নিয়ে বের হয়েছেন। ঠিকঠাক মতো ওই শ্মশানের ওই জায়গাটা পার হয়ে ওই বালাকইগাড়ি গ্রামে উনি চলে আসেন। মাছ ধরছেন, হঠাৎ করে উনি একটা বড় মাছ দেখতে পান। উনি যখন মাছটা দেখেছেন, মাছটা দেখার পর ওই দিকে টর্চ লাইট মেরেছে, ওনার কাছে টর্চ লাইট ছিল। মূলত ট্যাটা দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু টর্চ লাইটের সাহায্যের দরকার হয়, অথবা হারিকেনের দরকার হয়। তো উনি টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে এটা বেশ বড় সড়ো একটা মাছ, কী মাছ বুঝতে পারছেন না, হয়তো বা শোল মাছ বা মাঝারি সাইজের কোনো গজার মাছ, এরকম কিছু একটা হতে পারে, একটা মাছ।
উনি ওইটার দিকে ট্যাটা তাক করে যখনই আঘাত করেছেন তখন উনি দেখেন একটা অদ্ভুত ব্যাপার। ওই মাছটা মুহূর্তের মধ্যেই বেশ বড় আকারের একটা ব্যাঙে পরিণত হলো। আর এই ব্যাঙের শরীরে অসংখ্য মানুষের মতো চোখ। এই চোখগুলো পিটপিট করে তাকাচ্ছে। একটা চোখ পিটপিট করে তো অন্য চোখ খোলা থাকে, আবার অন্য চোখ পিটপিট করে তো আর একটা চোখ খোলা থাকে। এইরকম অসংখ্য চোখ, পুরো ব্যাঙের শরীর ভর্তি চোখ, ওনার দিকে এভাবে তাকিয়ে চোখ পিটপিট করছে। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান, সাথে সাথে দূরে সরে আসেন। চিন্তা করলেন, এটা আমি কি দেখলাম, এরকমটা কেন হলো? আমার মনে হলো না, কি দেখছি না দেখছি, মনে হয় চোখের ভুল। উনি সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কিছুই নেই। উনি চিন্তা করেন, ধুর, এটা চোখের ভুল। এই চিন্তা করে উনি আবারও মাছ খোঁজা শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই উনি আরও একটা বেশ বড়সড় মাছ দেখতে পান। এটা যে কী মাছ ছিল এটা ওভাবে জানা যায় না। উনি ওই মাছটির দিকেও তাক করে যখন ট্যাটা ছুঁড়েছেন, উনি বুঝতে পারলেন যে মাছটির শরীরে ট্যাটা বিঁধেছে। যখনই মাছটিকে তোলার জন্য উনি গিয়েছেন, উনি দেখেন বিশাল বড় আকৃতির একটা ব্যাঙ, মানে মাছটা ব্যাঙে পরিণত হয়েছে। আর এটারও অনেকগুলো চোখ, ঠিক আগের মতো। চোখগুলো তাকিয়ে পিটপিট করছে, ওনার দিকেই তাকিয়ে আছে, মানুষের চোখের মতো, পুরো শরীর ভর্তি মানুষের চোখের মতো অসংখ্য চোখ। এইটা দেখার পর উনি আর সাহস ধরে রাখতে পারেন নাই, তবে উনি অজ্ঞান হন নাই। উনি ওইখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। বাড়িতে আসার পর সকাল থেকে ওনার প্রচণ্ড জ্বর। সকালবেলা পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে কী হয়েছিল। পরিবার থেকেও তাকে অনেক বকাঝকা করে, তোমার তো এরকম যাওয়া উচিত হয় নাই, আগের রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো, আবার এই রাত্রে একটা ঘটনা ঘটলো, এটা তো তোমার বোঝা উচিত ছিল। উনি চিন্তা করেছিলেন, অর্থাৎ এই সাদেক মিয়া চিন্তা করেছিলেন যে জ্বর হয়েছে, দেখি ভালো হয়ে যায় কি না, যদি অবস্থা খারাপ দেখি তাহলে ঝাড়ফুঁক করাবো। কিন্তু না, ওনার জ্বরের অবস্থা এরকম ছিল যে খুব বেশি ভালোও না, এই ভালো হয় কিছুটা, আবার একটু খারাপ হয়। উনি চিন্তা করছে এই তো ভালো হয়ে যাচ্ছে, আবার একটু খারাপ হয়ে যায়। তো এরকম করতে করতেই 3-4 দিন অতিবাহিত হয়ে যায়। আর এই 3-4 দিন পর হঠাৎ করে উনি মারা যান। চিকিৎসা নেয়ারও আসলে ওরকম সুযোগ হয়নি, বা উনি ভাবছিলেন যে ভালো হয়ে যাব, ভয় পেয়েছি, জ্বর আসছে, আর এমন কি। কিন্তু না, তা হয়নি। আসলে ওই যে শ্মশানের ওই অবয়বটা ওখানে কেন এসেছিল? মাছ খাবার জন্য কি না? মাছ তো সে চায়নি। কেনই বা ডানে বায়ে লাফালাফি করছিল? কেনই বা তার পিছু নিল না? আবার পরের দিন এই মাছকে আঘাত করার পর এই ব্যাঙ যে আসলো, যার শরীর ভর্তি মানুষের মতো চোখ, এটাই বা কী ছিল? ওখান থেকে আসার পথেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হয়নি, সে কোনো ভয়ঙ্কর স্বপ্নও দেখেনি। তাহলে এই 3-4 দিনের মাথায় তার যে মৃত্যু হয়ে গেল, এই পুরো বিষয়টা এক রহস্যাবৃত ঘটনা। কেননা কোনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না এটার ভেতরকার ব্যাপারটা কি, কেনই বা ওই অবয়বটা তার পিছু নিয়েছিল। উনি জ্বরে ভুগে মারা গেলেন, উনি চিন্তাও করতে পারেন নাই যে উনি মারা যাবেন। জ্বর এসেছিল, মোটামুটি স্বাভাবিক ছিলেন উনি, কিন্তু এমনটা যে হয়ে যাবে এটা উনি বা ওনার পরিবার বুঝতে পারেন নাই। যেহেতু এটা ভৌতিক ঘটনা ছিল, উনি ভয় পেয়েছিলেন, এই জন্য পরিবার এটা নিয়ে আর কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই যে কোন জিনটা মারলো তাকে হাজির করা হোক, এরকম কিছু হয়নি। কিন্তু এই জিনটা কেন মারলো, কেন বা ফার্স্ট টাইম এসেছিল, এটাও জানা যায় নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম ভাইকে। এটা ওনার পাঠানো প্রথম ঘটনা ছিল। উনি অডিও ফাইল পাঠিয়েছিলেন, যেহেতু ফার্স্ট টাইম অডিও ফাইল পাঠিয়েছিলেন, এই জন্য ওনার বলাটা কিছুটা অগোছালো শুরুর দিকে থাকলেও পরের দিকে আমি যখন শুনছিলাম বেশ ভালো লাগছিল। আসলে যারা প্রথম দিকে কোনো ঘটনা পাঠান লিখে বা রেকর্ড করে, শুরুর দিকে একটু এলোমেলো হতেই পারে, তবে আমরা চেষ্টা করি সেটা বুঝে নেওয়ার জন্য। আর যদি একদম বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে আবার যোগাযোগ করি যে এই বিষয়টা কি, কোনো বিষয় যদি বাদও পড়ে যায় আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি।
যদি ঘটনাটা ভালো হয়। তো ধন্যবাদ জানাচ্ছি আবারও নুরুল ইসলাম ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনার মাধ্যম দিয়ে আজকের শনি রাতের 37তম আয়োজন ইনশাল্লাহ সমাপ্ত হবে। চলুন শুনে আসি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুন্না নীল। ওনার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া। 2016 সালের শেষ দিকে, ডিসেম্বর মাসের দিকে ওনার বাবা চাকরির সুবাদে চলে আসেন গাজীপুরে। পরিবার নিয়ে উনি গাজীপুরে শিফট হন। তবে সেখানে এই মুন্না ভাইয়ের লেখাপড়াতে ব্যাঘাত হতে পারে এই চিন্তা করে তাকে পাঠিয়ে দেওয়া হয় নীলফামারীতে তার নানার বাড়িতে। তো দাদার বাড়ি কিশোরগঞ্জ উপজেলায় হলেও নীলফামারী সদর উপজেলাতেই কিন্তু তার নানার বাড়ি ছিল। নানার বাড়িতে থেকে লেখাপড়া করবেন এমনটাই সিদ্ধান্ত হয়। উনি 2017 সালের শুরুর দিকে লোকাল একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস 3তে ভর্তি হন। সেখানে উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেন। 2020 সালে ক্লাস 6-এ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি ভর্তি হন। নানার বাড়ি থেকে এই স্কুলের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। প্রতিদিন আসা যাওয়া করা ক্লাস 6-এর একটা বাচ্চা ছেলের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন ব্যাপার। আর ওনার যে স্কুল, সেই স্কুলে কিন্তু হোস্টেলও ছিল। স্কুলটা প্রতিষ্ঠিত হয় অনেক আগে, ব্রিটিশ পিরিয়ডে, কিন্তু এই যে হোস্টেলটা প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। 4 তলা বিশিষ্ট একটা হোস্টেল। ওই হোস্টেলে সবাই সিট পেত না, শুধু যাদের বাড়ি দূরে তাদেরকেই সেখানে অ্যালাউ করা হতো। তো ওনার যেই রুম, এই রুমটা ছিল 3 তলাতে। 3য় তলার 2 নাম্বার রুমে ওনাকে থাকতে দেওয়া হয়। তো লেখাপড়া চলছে, সব কিছুই ঠিকঠাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এভাবে কিন্তু উনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ উঠেছেন। আর ঘটনাটি ঘটে মূলত 2025 সালের 18ই রমজানে। সেখান থেকেই শুরু, অর্থাৎ এই 2025 সালের রমজান মাসের ঘটনা এটা। উনি কিন্তু ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ব্যাপক একটা নেশা তৈরি করেছিলেন, আগ্রহের একটা জায়গা তৈরি করেছিলেন। খেলতে পারতেনও ভালো, তবে উনি মূলত উইকেট কিপারের দায়িত্বে থাকতেন। পিছনে এই যে বল কিপিং করে যারা, তো এই কাজটা উনি করতেন। দেখা যেত যে বল যদি পেছন দিকে চলে যেত, এটা নিয়ে আসার দায়িত্বটা ওনার উপরেই পড়ত। বিভিন্ন সময় তো খেলাধুলা করেছেন, এক একজন এক এক রকমভাবে বলটা ব্যাট দিয়ে হিট করে, এক এক জায়গায় যায়, ফিল্ডাররা নিয়ে আসে। ওনাকে কিন্তু সেভাবে যেতে হতো না। হ্যাঁ, যেতে হতো, মাঝে মাঝে যেতে হতো। এই যে এতদিন ধরে খেলছেন, তেমন কোনো সমস্যা কিন্তু হয়নি। তো ওনাদের যে হোস্টেলটা, এই হোস্টেল পেছন সাইডে আসলে কেউ যেতে চাইতো না। নর্মালি কারো যাওয়ার প্রয়োজনও হতো না। পেছনটা বেশ জঙ্গল টাইপের আর কি, ওখানে কেউ যেতেও না, প্রয়োজনও হতো না। উনি কিন্তু কখনোই এই এত বছরে পেছন দিকটাতে যান নাই। তবে ওনার যে রুমটা ছিল, এই রুমে ওনার যেই বিছানাটা ছিল, এটা উত্তর দক্ষিণ বরাবর ছিল। রুমের যেই জানালা, এটা কাচের ছিল, সেখান দিয়ে কিন্তু ওই জঙ্গলটা দেখা যেত। রাতের বেলা তো হরহামেশাই নজর পড়তই। জানালাটা খোলাও রাখতেন গরমকালে বাতাস আসার জন্য, কিন্তু কখনো কিন্তু কোনো প্যারানর্মাল সমস্যা ওনার সাথে হয়নি। এখন ওই সময় যখন খেলছিলেন, তখন হয় কি, যিনি ব্যাটসম্যান ছিলেন উনি আসলে বেশ কবজিতে জোরওয়ালা মানুষই ছিলেন বলতে হবে। এমনভাবে বলটা হিট করেছেন, ওই বলটা 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়ে।
এরকম কিন্তু কখনো হয়নি। সাধারণত যত জোরেই আঘাত করা হোক 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়বে এমনটা ইতোপূর্বে হয়নি। এখন সবার তো আর একরকম শক্তি থাকবে, বিষয়টা এরকম না। হয়তো সে পেরেছে, আর এটাও অস্বাভাবিকও কিছু না। যেহেতু বলটা পেছন দিকে চলেই গেছে, বলটা তো আনতে হবে। ওনারা কিন্তু রমজান মাসে আসরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ খেলতেন, এরপর ইফতার করার জন্য চলে আসতেন। প্রতিদিনই তো খেলতেন, তার রমজান মাসে ওভাবেই ওনারা খেলতেন, ওভাবে মেনটেন করতেন সময়টা। এই সাইডটা ছিল ওনার পেছন দিকে। এই জন্য সবাই বলছে যে এই মুন্না যা বল নিয়ে বল নিয়ে। আর মুন্না ভাই তো বল আনতে যেতে চান না, কেননা ওই জায়গাটা আসলে মানুষ শূন্য, তো কেউ যেত না, জঙ্গলের মতো। উনি বললেন যে আমি একা একা যাবো না, আমার সাথে লোক লাগবে। কেউ আর যেতে চায় না, বলে না তোকেই আনতে হবে। উনিও যেতে চান না। এইভাবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর উনি চিন্তা করলেন ধুর যাই তো, কী হবে, নিয়ে আসি। বলটা উনি আনার জন্য ওই দিকটাতে গিয়েছেন। তখন তো সন্ধ্যা লাগে না, ইফতারের আরও বেশ কিছুক্ষণ আগে, মানে আসরের ঠিক পরপর। আলো তখন বেশ ভালোই ছিল। উনি অনায়াসেই বলটা খুঁজেও পেয়ে যান। উনি যখন বলটা হাত দিয়ে উঁচু করেছেন, তখনই মনে হলো ওনার শরীরটা কেন যেন একটু ভার হয়ে গেল। শরীরটা মনে হচ্ছে কেঁপে উঠল হঠাৎ করেই। ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় আছেন, এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা কবরস্থানের মতো। উঁচু উঁচু জায়গা মনে হচ্ছে আশেপাশে রয়েছে। আসলে বিষয়টা তো এরকম না। এই জায়গা তো উনি জানালা দিয়ে সবসময় দেখেন। হঠাৎ করে ওনার কাছে এমনটা মনে হয়। উনি দ্রুত ওখান থেকে চলে আসেন, আবার খেলা শুরু করেন। কিছু সময় খেলার পর ওনারা ইফতার করার জন্য আবার হোস্টেলে চলে যান। ইফতার করেন, মাগরিবের নামাজ পড়েন, এরপরে কিছুক্ষণ লেখাপড়া করেন, আবার এশার নামাজ তারাবি এটার জন্য চলে যান। তো সব কিছু শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, বলতে সাহরি করতে হবে। এই জন্য ওনারা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়তেন, শুয়ে পড়ছেন। উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার রুমে কিন্তু মাত্র একজন ছিল। ওনাদের ওই রুমটাতে 3 জন ছিল, সবসময় 3 জন থাকতো। তবে একজন ওই সময় অনুপস্থিত ছিল, তার নাম হচ্ছে রিশাদ, যে 9ম শ্রেণীতে পড়তো। আর ওনাদের ব্যাচে একজন পড়তো, তার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকরটা ছিল, রিশাদ বাড়িতে চলে গিয়েছিল। এই আবু বকর কিন্তু তখন ঘুমাচ্ছিল, মুন্না ভাইও ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে মুন্না ভাই চোখ খোলেন, কেন জানি ওনার ঘুম ভেঙে যায়। উনি হালকা হালকা একটু ঘুমে আসছিলেন, সেটাও চলে যায়, ওই ভাবটা, তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি চোখ খুলে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো কিছু একটা, চুল মনে হচ্ছে বাতাসে ভাসছে, চোখ দুটো দেখা যাচ্ছে, বড় বড় চোখ। ওই জিনিসটা কি করলো, সোজা বাতাসে ভেসে এসে ওনার 2 হাত চেপে ধরলো। হাত চেপে ধরে ওনার ঘাড়ে এমন একটা কামড় বসালো, প্রচণ্ড যন্ত্রণা ওনার হচ্ছিল। যন্ত্রণায় কুকড়ে উঠলেন, উনি চিৎকার দিয়ে উঠলেন। এই চিৎকারে ওনার পাশে যেই আর একটা বেড রয়েছে আবু বকর, তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায় যে ঘটনা কি হলো। তখন কিন্তু এই মুন্না ভাই তাকিয়েই ছিলেন, এমনটা না যে উনি ঘুমাচ্ছিলেন, ঘুমের ভেতরে উনি দুঃস্বপ্ন দেখেছেন, বিষয়টা এরকম না। তখন এই আবু বকর দিকে, আরে মুন্না ভাই কী হয়েছে? উনি বলেন যে না, মনে হয় দুঃস্বপ্ন দেখছি নাকি, কেমন কি মনে হইল। আবার লাইট বন্ধ করে 2 জন শুয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার পাশে কেউ শুয়ে আছে, একই বেডে, আর নিঃশ্বাস ছাড়ছে, গরম নিঃশ্বাস ওনার ঘাড়ে এসে পড়ছে। উনি তাকানোর সাহস করছেন না। সাহস করে কি মনে করে একটা সময় তাকাতে বাধ্য হলেন। কোনো এক অজানা আকর্ষণেই উনি তাকিয়ে ফেলেন। তাকিয়ে এবারও উনি দেখতে পান একটা নারী অবয়ব ওনার পাশে শুয়ে আছে। আর ওই জিনিসটা তাৎক্ষণিক শূন্যে ভেসে ওঠে, আবারও ওনার উপর আক্রমণ করতে উদ্যত হয়। এবারও উনি চিৎকার করে ওঠেন। এই যে আবু বকর, সে রুমের লাইট জ্বালায়, বলে, এই কী হয়েছে রে ভাই, কী হয়েছে, সমস্যা কোনো? উনি বলেন যে কী যেন একটা মনে হচ্ছিল আমার সাথে হচ্ছে। তখন এই আবু বকর বলে যে
ভাই দোয়া দরুদ পড়ে শুয়ে থাকেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তো উনি দোয়া দরুদ পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম তো আসতে চায় না। ওই রাতের মতো কোনোভাবে রাতটা পার করেন। সাহারির ডাক কখন আসবে, কখন সবাই উঠবে, ডাকাডাকি করবে, এই জন্য তো সাহারি করে ফজরের নামাজ পড়ে আবার কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছেন। পরের দিন অন্যান্য দিনের মতোই অতিবাহিত হয়। ওই দিনও খেলাধুলা করেছেন, তবে ওই দিন কিন্তু আর পেছন দিকে বলটা যায়নি। ইফতার করেছেন, ইফতারের পরে কিছু সময় বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করেছেন, এরপর তারাবি এটা পড়েছেন। রাতের বেলা খাবার খেয়ে যখন ঘুমাতে গিয়েছেন তখন বাধে এক বিপত্তি। যখন রুমের লাইট বন্ধ, আবু বকর শুয়ে আছে, ওনারও হালকা হালকা ঘুম আসছে, পুরোপুরি ঘুম তখনও আসেনি। হঠাৎ করে উনি দেখেন যে ওনার রুমের মধ্যে 4 থেকে 5টা অবয়ব, মনে হচ্ছে এগুলো বোরখা টাইপের কোনো কিছু পরা, নারী অবয়ব এটা বোঝা যাচ্ছে, এবং হাতে ধারালো ছুরি জাতীয় কোনো জিনিস আছে। এই জিনিসগুলো তার সামনে ভাসছে। উনি প্রথমে চোখ কচলেছেন যে আসলে কি আমি কি ঘুমের ঘরে দেখছি নাকি। পরে দেখা গেল না, উনি ঠিকই দেখছেন, কিন্তু উনি চিৎকার করতে পারছেন না। ওই জিনিসগুলো ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি ভয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন, পরে চোখ খুলে দেখেন যে না, কিছুই নেই। এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন। উনি যখনই চোখ বন্ধ করেন, ওনার কাছে মনে হয় কি ওনার চোখের সামনে মনে হচ্ছে কেউ চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি যখন চোখ খোলেন, উনি দেখেন যে আসলেই তাই। ওনার চোখের কাছাকাছি মনে হচ্ছে কেউ একজন তার 2 চোখ খোলা রেখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে একদম চোখের সাথে তার চোখ লেগে যাবে। উনি তো চোখ বড় বড় করে দেখছেন যে আরে এটা কি। হঠাৎ করেই ওই 2টার চোখের উপরে পাতা পড়ে যায়, অর্থাৎ মনে হচ্ছে সে চোখ বন্ধ করে ফেলেছে। উনি চিন্তা করেন এটা কি মনের ভুল। উনি আবার নিজের চোখ বন্ধ করেন ঘুমানোর জন্য, কিন্তু এবারও দেখা গেল সেম একটা ব্যাপার। ওনার কাছে মনে হচ্ছে ওনার সামনে কেউ চোখ খুলে ওনার চোখের খুব কাছাকাছি চোখ নিয়ে ওনাকে দেখছে। উনি আবারও যখন তাকিয়েছেন সেম জিনিসটা দেখতে পান। এটা দেখার পর উনি তো চিৎকার করে ওঠেন। ওদিকে আবু বকরের ঘুম ভেঙে যায়। সে বলে ভাই কী হয়েছে, কী হয়েছে? লাইট জ্বালায়, কিছুই নেই। ওই রাতটা তেমন কিছু হয় না। পরের রাত্রে কিন্তু সেম ঘটনা। তবে ওই যে চতুর্দিকে যে 4-5টা অবয়ব দাঁড়িয়েছিল, বিষয়টা এরকম না। উনি চোখ বন্ধ করলেই ওনার কাছে মনে হতো যে কেউ তার চোখের কাছে চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি খুললে সেই চোখটা দেখতে পেতেন, ওই চোখটা আবার একা একাই বন্ধ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কী ধরনের একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এমনটা কিন্তু 3 দিন হলো। প্রথম রাত্রে তো ঘাড়ে কামড় দিল, তবে ঘাড়ে কামড় দেওয়ার পরে এখানে কামড়ের কোনো দাগ কিন্তু ওভাবে বোঝা যায়নি। প্রথম রাত্রে তো এটা হলো, পরের রাত্রে আর এক ধরনের জিনিস হলো, তৃতীয় রাত্রে দ্বিতীয় রাতের মতো ঘটনার পুনরাবৃত্তি কিছুটা হলো। এরপর উনি নানা বাড়িতে ফোন করেন, এই বিষয়ে বলেন। তখন নানা বাড়ি থেকে বলা হয় তুমি দ্রুত চলে আসো, এখন আপাতত থাকতে হবে না, এখানে একজন হুজুর আসে, তাকে দিয়ে একটু ট্রিটমেন্ট করাই। তো মুন্না ভাই তো চলে গিয়েছে নানা বাড়িতে। সেই হুজুরকে ডাকা হলো, হুজুর রুকিয়া করে দিলেন, তেল পানি এগুলো পরে দিলেন, বলে দিলেন যে রাতের বেলা তেলটা মেখে আর পানিটা কিছুটা অংশ খেয়ে যেন উনি শুয়ে থাকেন। তো উনি হোস্টেলে এই কাজটি করেছেন, সমস্যা কিন্তু ওভাবে বন্ধ হচ্ছে না, ঘটনা কিন্তু চলমান রয়েছে। উনি যখন দেখলেন যে এটা কাজ হচ্ছে না, আবার যখন যোগাযোগ করলেন তখন নানি বললেন যে এখন তো ঈদের আর বেশি দেরি নাই, এদিকে ঈদ সামনে, হোস্টেল ছুটির নোটিশও হয়ে গেছে, আর নোটিশ হওয়ার আগেই অনেকে বাড়িতে চলে গেছে। তারা তো আর এমন না যে অনেক দূর দূরান্তে বিভিন্ন জেলাগুলোতে বাড়ি, হ্যাঁ আছে, দিনাজপুরে বাড়ি আছে কারো কারো, তবে ঢাকাতে যেরকম সারা বাংলাদেশের লোকজন আসে ওখানে তো সেটা না, অনেকেই বাড়িতে চলে গেছে আর কি, অল্প কিছু লোকজন ছিল। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা এই হোস্টেল কেন্দ্রিক যেহেতু ঘটনাটার সূত্রপাত, এই জন্য
কোনো কাজ সেভাবে হচ্ছে না, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাবার পর আবার উনি যখন এই রুকিয়ার পানি, তেল, এই জিনিসগুলো উনি ব্যবহার করা শুরু করেন, আস্তে আস্তে এই সমস্যাটা চলে যায়। আল্লাহর রহমতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, একটা স্কুলে দীর্ঘ সময় ধরে লেখাপড়া উনি করেছেন, কখনোই কোনো ভয়ের ঘটনা ঘটেনি। হঠাৎ করে রমজান মাসে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, বিশেষ করে ওনার সাথে যেটা হয়েছিল। আমরা রাতের বেলা যারা একা একা শুয়ে থাকি, হঠাৎ করে যদি আমাদের কাছে মনে হয় আমাদের পাশে কেউ শুয়ে আছে, তার নিঃশ্বাসের শব্দ আমরা শুনতে পাচ্ছি, নিঃশ্বাসের যে একটা গরম বাতাস এটা আমাদের শরীরে এসে লাগছে, অথচ আমাদের পাশে কারো কিন্তু থাকার কথা নয়। আমরা যদি সেই অবয়বটাকে দেখি আর দেখি সেটা ভয়ঙ্কর কোনো জিনিস, তাহলে ওই সময় আমাদের অবস্থা কি হতে পারে। আর যদি কখনো মনে হয় যে আমাদের একদম মুখের সামনে